থ্যাংক ইউ। আচ্ছা, আমরা রাইটিং টাস্ক টু শুরু করতেছি। আর রাইটিং টাস্ক টুতে আইএলস এ যতগুলো এসে আসে, আমার এক্সামে যতগুলো কোয়েশ্চেন আসে, সবগুলোই আমরা এখানে ইনক্লুড করছি, প্রত্যেকটা ক্যাটাগরি। তো ফার্স্টটা দেখেন, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটার আরেকটা ভার্সন আছে, মাঝে মাঝে বলে যে ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। তখন আমাদেরকে জিজ্ঞেস করে যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি, অথবা ডিসঅ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজের চেয়ে বেশি। এই কোশ্চেনটা মাঝে মাঝে থাকে, দুইটা কখনো একসাথে থাকে না। কখনো জিজ্ঞেস করে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, আর কখনো বলে ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। সেকেন্ড, পজিটিভ ওর নেগেটিভ ডেভেলপমেন্ট। আপনাকে একটা সিচুয়েশন দিবে, দিয়ে বলবে যে এই যে একটা ঘটনা ঘটছে, এটা কি পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে। থার্ড, ডিসকাস বোথ ভিউজ। এখানে আপনাকে দুইটা অপোজিট ভিউ দিবে, দুইটা অপোজিট ওপিনিয়ন বা দুইটা অপোজিট মতামত দিবে, এবং দুইটা ভিউই আপনাকে ডিসকাস করতে বলবে। ঠিক আছে, একটা মিনিট টাইম দেন আমাকে, আমি কয়েকজনকে একটু ঢুকাই নিচ্ছি। তো যা বলতেছিলাম, যে আপনাকে দুইটা অপোজিট ভিউ দিবে, দুইটা অপোজিট মতামত দিবে, এবং দুইটা মতামত আপনাকে ডিসকাস করতে বলবে যে কোন মতামতটার আসলে পার্সপেক্টিভটা কি, কেন মানুষ এটা চিন্তা করে, মানুষ কেন এটা মনে করে। আচ্ছা, এরপর আমরা পয়েন্টে চলে যাই, অ্যাগ্রি ও ডিসঅ্যাগ্রি। এখানেও আপনাকে একটা আর্গুমেন্ট দিবে, আর্গুমেন্ট দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি কি এই আর্গুমেন্টের সাথে অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন। প্রবলেম সলিউশন, আমাকে একটা প্রবলেম দিবে, সেই প্রবলেমটা আমাকে ডিসকাস করতে বলবে এভাবে যে এই জিনিসটার পিছনে কারণ কি কি আছে, এই প্রবলেমের পিছনে কজ কি কি আছে, কি কি কারণে এই প্রবলেমটা হচ্ছে, এবং এটা সলিউশনের ওয়ে কি, এটা কিভাবে সলভ করা যায়। আর লাস্টলি ডাবল কোয়েশ্চেন আছে, যেখানে আপনাকে একসাথে দুইটা কোয়েশ্চেন দিবে। তো আমি একটু আপনাদের সাথে একটু স্কুলের জীবনে ফিরে যাই, একটু স্কুল কলেজের জীবনে। আমরা সবাই এসএসসি এইচএসসি ইংলিশ পড়াশোনা করছি, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা তো পরীক্ষা দিছি নাকি, সবাই কম বেশি পরীক্ষা দিছি। আচ্ছা, আমাদের এসএর টপিক ছিল কেমন একটু শুনি তো, আমাদের কোন কোন টপিক আসতো এসে হিসেবে বলেন তো একটু। আপনারা চাইলে বলতে পারেন, চ্যাট বক্স তো ওপেন আছে। স্কুল, এইম ইন লাইফ, আচ্ছা দাকা, আমি একটু লিস্ট করি কেমন, আমি একটু আপনাদের সাথে লিস্ট করি। আমাদের এসে গুলো খুবই ইন্টারেস্টিং ছিল, খুব ইন্টারেস্টিং কিছু এসে আসতো। আচ্ছা, আপনারা কি আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি, একটু দেখতে পেলে আমাকে কনফার্ম করি। Nice. আচ্ছা, এই যে আপনারা অনেক সুন্দর সুন্দর এসে টপিক দিচ্ছেন আমাকে, যে অবশ্য ভালো পয়েন্ট দিচ্ছেন, তাও এগুলো তো কমই আসতো। কি কি আসতো? স্কুল, তারপর হচ্ছে এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য কি, তারপর কয়েকটা জার্নি আসতো না, জার্নি বাই বাস, তারপর জার্নি বাই বোট। আল্লাহ জানে আমরা লাস্ট কে কবে বোট জার্নি করছি, কেউ কি লম্বা কোনো জার্নি করছেন বোটে? হয়তো শিপে করতে পারেন, লঞ্চে করতে পারেন, জার্নি বাই ট্রেন। তারপর কি আছে, রিভার্স অফ বাংলাদেশ। বাংলাদেশের, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, আমরা পুরো মুখস্থ সবার, রিভার্স অফ বাংলাদেশ। তারপর ইন্টারনেট, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তাই না? এই টাইপের সব রকম টপিক আসতো।
আচ্ছা, এই যতগুলো টপিক আছে এই টপিক গুলোকে আমরা বলি সিঙ্গেল টপিক। এগুলোকে আমরা বলি সিঙ্গেল টপিক। কেমন? আমরা সারা জীবন যে ধরনের এসে লিখে আসছি সেগুলো আমরা লিখছি সবসময় সিঙ্গেল টপিক, একটা টপিকের উপর আমরা সবসময় আলোচনা করছি। বাট আইএলস এর ব্যাপারটা কিরকম? আইএলস এর ব্যাপারটা হচ্ছে আপনাকে সবসময় একটা সিচুয়েশন দিবে। আপনাকে একটা সিচুয়েশন দিবে, ওই সিচুয়েশনের মধ্যেই আপনার টপিকটা থাকবে। কিরকম? ধরেন আমরা একটা সিচুয়েশন দেখি। আচ্ছা, আপনাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, অথবা আপনাদের ফ্যামিলিতে ওই আপনাদের আত্মীয়দের বাচ্চা কাচ্চা যারা সারাদিন খালি ফোন নিয়ে পড়ে থাকে। আমাদের সময় আমরা মনে হয় না এত বেশি ফোন নিয়ে পড়েছিলাম, বাট এখনকার যে বাচ্চা কাচ্চা দেখেন না, সারাদিন খালি ফোন নিয়ে পড়ে থাকে। একটা কোলের বাচ্চা, দুধের বাচ্চা, 3 বছর, 1 বছর, 5 বছর, 10 বছর, সব রকম বাচ্চা খালি সারাক্ষণ খালি ফোন নিয়ে পড়ে থাকে, দেখছেন? দেখছেন আপনারা যে এখনকার বাচ্চারা যে খালি ফোন নিয়ে পড়ে থাকে? ফোন অ্যাডিক্টেড সবাই আসলে ফোন। আচ্ছা, তো আমরা ধরেন এই সিচুয়েশনটাকে আইএলস এ পাচ্ছি, কিভাবে পাচ্ছি? আমাদেরকে বলছে চিলড্রেন আর ইউজিং স্মার্টফোনস at an increasing rate these days. আচ্ছা, এই আমাকে একটা লাইন দিছে, কি বলছে? চিলড্রেন আর ইউজিং স্মার্টফোনস, বাচ্চারা স্মার্টফোন ব্যবহার করতেছে অ্যাট অ্যান ইনক্রিজিং রেট দিস ডেজ। খুব মানে বেশি বেশি ব্যবহার করতেছে, আগের চেয়ে অনেক বেশি। দিস ডেজ মানে বর্তমান সময়, এখনকার দিনে। তাহলে আজকের দিনে বাচ্চারা অনেক বেশি স্মার্টফোন ইউজ করতেছে, আগের চেয়ে অনেক বেশি হারে। আপনাকে একটা কোয়েশ্চেন দেয় সাথে, ইজ দিস আ পজিটিভ or a negative development? এই হচ্ছে আমার একটা আইএলস এর রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনের প্রথম পার্টে কি আছে? চিলড্রেন আর ইউজিং স্মার্টফোনস এট এন ইনক্রিজিং রেট দিস ডেজ। এখনকার দিনে বাচ্চারা অনেক বেশি স্মার্টফোন ব্যবহার করতেছে। আমাকে একটা সিচুয়েশন দিয়ে দিচ্ছে যে আজকের দিনে বাচ্চারা অনেক বেশি স্মার্টফোন ব্যবহার করে। তারপর সেকেন্ড পার্টে আমাকে একটা প্রশ্ন করছে যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট হয়েছে। এই যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে আইএলস এর যে কোয়েশ্চেন, এস এর যে কোয়েশ্চেনটা সেটা কেমন? সেটা কি একটা সিঙ্গেল টপিক নাকি একটা সিচুয়েশন টপিক? সিচুয়েশন টপিক, এইটা আমরা সবার আগে বুঝবো। এবং মনে রাখবেন যে কোয়েশ্চেনের ফার্স্ট পার্টে, প্রথম পার্টে সবসময় সিচুয়েশনটা থাকবে। এইটাকে আমরা বলি, এটাকে আমরা বলি টপিক সিচুয়েশন। আজকে আমি যে টপিকে আমার এসেটা লিখবো সেই টপিকটাকে একটা সিচুয়েশন আকারে আমার সামনে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমার টপিকটাকে একটা দেখেন, এখানে কিন্তু কোনো একটা শব্দ নাই যে চিলড্রেন অথবা স্মার্টফোন, এমন কোনো শব্দ নাই। পুরো একটা ঘটনা দিচ্ছে। এই ঘটনাটা নিয়ে হচ্ছে আমি আমার এসেটা লিখবো। আমাকে জিজ্ঞেস করছে এই যে একটা ঘটনা ঘটছে, এই যে একটা সিচুয়েশন ডেভেলপ করছে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এই পার্টকে আমরা বলি এসে টাস্ক। আমি যে এসেটা লিখবো, এসেটা কিভাবে লিখবো, সেই পুরো জিনিসটা ডিটারমাইন করে এটার উপরে। এই যে এসে আমাকে একটা কোয়েশ্চেন করছে, এই কোয়েশ্চেনটা আমি কিভাবে অ্যান্সার করব, এটাই হচ্ছে আমার এসের কাজ। তাহলে আমি যে এসেটা লিখতেছি, এসেতে আমি মেইনলি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করি। সেকেন্ড পার্টে আমাকে যে একটা কোয়েশ্চেন করে, আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করি আমার এসেতে। এবং সেই অ্যান্সারটা আমি দেই এই টপিকের উপর ভিত্তি করে। আমি আবার বলতেছি,
আমি আমার রাইটিং টাস্ক টুতে যে এসেটা লিখি, সেই এসেতে আমি মেইনলি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করি। পজিটিভ নাকি নেগেটিভ জিজ্ঞেস করছে, কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ? এই যে বাচ্চাদের স্মার্টফোন ব্যবহার করাটা, এই জিনিসটা কি, এটা যে আজকের দিনে অনেক বেড়ে গেছে, এটা কি পজিটিভ নাকি এই জিনিসটা নেগেটিভ? সেইটা আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমি কোয়েশ্চেনের এই সেকেন্ড পার্টে যে কোয়েশ্চেনটা আছে, এইটাকে আমি অ্যান্সার করি এই টপিকের ভিত্তিতে। সবাই ক্লিয়ার এটা? না, টপিকটা তো ভাই এখানে আসলে একটা শব্দ না, টপিকটা হচ্ছে পুরো সিচুয়েশনটা। এই সিচুয়েশনের ভিত্তিতে আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিই। সিম্পল কথা। আমাকে যেটা সিচুয়েশন দিছে, এই সিচুয়েশনটার ভিত্তিতে আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করি। এখন আপনারা বলেন তো, যে আমি কি আহ শুধু পজিটিভ বলতে পারবো, শুধু নেগেটিভ বলতে পারবো, নাকি আমি দুইটাই বলতে পারবো? নাকি আমাকে আইএলটিএস একটা গাইডলাইন দেয় যে হয় শুধু পজিটিভ নিয়ে আমি, মানে এটাকে আমি পজিটিভ বলতে পারবো, অথবা শুধু নেগেটিভ, নাকি দুইটাই? কোনটা? কার কি মনে হয় দেখি। আচ্ছা, কয়েকজন বলছেন বোথ, কেউ কেউ বলছেন শুধু একটা। তাহলে আমরা একটু ব্যাপারটা আসি। রিয়ালিটি হচ্ছে, আমি যখন এই জিনিসটা অ্যান্সার করব, মনে রাখবেন, চুজ ওয়ান সাইড অনলি। আপনি যখনই এমন একটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন যে এই সিচুয়েশনটা কি ভালো নাকি খারাপ, পজিটিভ নাকি নেগেটিভ, আপনি সবসময় একটা সাইড চুজ করতে পারবেন। ইউ ক্যান নেভার চুজ বোথ সাইডস। ইউ ক্যান অনলি পিক ওয়ান সাইড অর ওয়ান পজিশন। একটা সাইড আপনাকে চুজ করতে হবে। আপনি হয় এটাকে পজিটিভ মনে করেন, নইলে আপনি এটাকে নেগেটিভ মনে করেন। তাহলে এইটা সবাই ক্লিয়ার, যে আমি শুধুমাত্র একটা সাইড চুজ করতে পারবো, যে হয় এটা পজিটিভ অথবা নেগেটিভ। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, যে বাচ্চারা যে অনেক বেশি স্মার্টফোন ব্যবহার করতেছে আজকের দিনে? আচ্ছা, নেগেটিভ। নেগেটিভ বলাটা সহজ, আপনি চাইলে পজিটিভ বলতে পারেন। পজিটিভ বললে আপনাকে পজিটিভের পক্ষে কিছু কথা বলতে হবে। বাট নেগেটিভ বলাটা ইজি, কারণ আমরা জানি বাচ্চারা যদি স্মার্টফোন ব্যবহার করে, তাহলে সেটার অনেক অনেক ক্ষতি আছে। সেই ক্ষতিগুলো আমি ইজিলি মেনশন করতে পারবো। বাট আমি যদি এটাকে পজিটিভ বলি, সেটাও আমি হয়তো পারবো, বাট আমি যে কোনো একটা সাইড চুজ করতেছি। আমি পজিটিভও বলতে পারবো, নেগেটিভও বলতে পারবো। আচ্ছা, আপনারা কি চান? আমি কি, নেগেটিভ তো সহজ, আমি কি পজিটিভ ধরে কাজ করব? আপনারা কি চান আমি একটু পজিটিভটা দেখাই দিব আপনাদের কাছে? ভিন্ন যে ইয়াটা সেটা আমি দেখাই দিই? আচ্ছা, ঠিক আছে। তা আমি মনে করলাম যে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। এখন যে আমি এটাকে পজিটিভ মনে করছি, কেন পজিটিভ মনে করছি, সেটা তো একটা রিজন থাকবে, তাই না? আমার একটা রিজন থাকবে যে আমি এটাকে কেন পজিটিভ মনে করতেছি। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে পরেরটায় চলে আসি। আমি ধরে নিচ্ছি এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। পজিটিভ হওয়ার কারণ কি কি থাকতে পারে? আমি জিনিসটাকে একটু শর্টকাটে নিয়ে আসি। বাচ্চারা স্মার্টফোন ব্যবহার করতেছে আজকালকার দিনে। আমি বলছি জিনিসটা পজিটিভ। আচ্ছা, আমি যেটাকে পজিটিভ মনে করি, নিশ্চয়ই আমার কিছু কারণ আছে যে কারণে আমি জিনিসটাকে পজিটিভ মনে করতেছি, তাই না? কিছু রিজন তো আছে। আমি কেন এটাকে পজিটিভ মনে করতেছি, একটা রিজন আছে না? রাইট। তাহলে আমি কয়টা রিজন মেনশন করতে পারবো? এইখানে হচ্ছে এখন তাহলে আমার ইয়াতে আসতেছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সেটা তো আশা করি বুঝছি। যে আমাকে একটা কোয়েশ্চেন দিবে, যে কোয়েশ্চেনের দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে টপিক সিচুয়েশন, একটা সিচুয়েশন দেওয়া থাকবে, সেই সিচুয়েশনের মধ্যে আমার টপিক থাকে। সেকেন্ড পার্ট, আমাকে একটা এসে টাস্ক দিবে, যে আজকের এসেতে আমি আসলে কি লিখবো, কিভাবে লিখবো, সেটার ব্যাপারে আমাকে একটা গাইডলাইন দিবে। আমাকে জিজ্ঞেস করছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তাই আমি মনে করতেছি জিনিসটা পজিটিভ।
কেন পজিটিভ সেটার পক্ষে আমি কি দিব? আমি রিজনস দিব, কারণ দিব। কয়টা রিজন দিব কেউ বলতে পারেন? আমরা কয়টা রিজন দিব কেউ বলতে পারেন? মনে রাখবেন, আমরা সব সময় দুইটা রিজন দিব। রিজনগুলোকে আমরা এক একটা আইডিয়া বলি। আইডিয়া ওয়ান, আইডিয়া টু। যে কোনো এসে, সেটা পজিটিভ নেগেটিভ, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, ডিসকাস বোথ ভিউজ, আমি যে অ্যান্সারটাই করব, যে রিজনগুলোই আমি দিব, সব সময় আমি দুইটা আইডিয়া চিন্তা করব এবং এই দুইটা আইডিয়াকে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে? ক্লিয়ার তাহলে? এবার তাহলে আসি আমি রাইটিং টাস্ক টু এর মেইন। তাহলে আইএলস এ যে রাইটিং টাস্ক টু, আমরা হয়তো জানি যে আইএলস রাইটিং এ দুইটা কোয়েশ্চেন থাকে। একটা কোয়েশ্চেন হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান, আর একটা রাইটিং টাস্ক টু। রাইটিং টাস্ক টু, এটার ফরম্যাট হচ্ছে একটা এসে। আমাকে একটা এসে লিখতে হয়। এই রাইটিং টাস্ক টু এর যে কোয়েশ্চেন, আমাকে একটা এসে লিখতে হয়। তো এসেটা আমি কিসের উপর লিখি? এসের জন্য তো সবসময় একটা টপিক লাগে, তাই না? এসেটা আমি লিখি একটা টপিক সিচুয়েশনের উপর। আমাকে সিচুয়েশন দিয়ে দেয়, এক দুই সেন্টেন্সের একটা সিচুয়েশন দেয়। সেই সিচুয়েশনের মধ্যেই আমার এসের টপিকটা আছে। সেই সিচুয়েশনের শেষে আমাকে কি দেয়? একটা একটা কোয়েশ্চেন টাস্ক দেয়। কোয়েশ্চেন আমাকে একটা কাজ দেয়, আমাকে একটা কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেনটা আমাকে অ্যান্সার করতে হয়। এটাই হচ্ছে আমার এসের ফরম্যাট। ঠিক আছে? তাহলে আমরা একটা এসে লিখতেছি একটা টপিক সিচুয়েশনের উপর, যে সিচুয়েশনের পর আমাকে একটা কোয়েশ্চেন বলে দিবে যে আমাকে কি করতে হবে। সেভাবেই আমি আমার এসেটা অ্যান্সার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে চলে যাই। এখন আমি যখন একটা এসে লিখতেছি, এসে কি আমরা একটা প্যারাগ্রাফে লিখি নাকি এসেতে কয়েকটা প্যারাগ্রাফ থাকে? এই এসে স্ট্রাকচারটা কি হবে? আমরা কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার করতেছি, যেহেতু আমরা ফার্স্ট ক্লাস করতেছি। একেবারে কনসেপ্ট ক্লিয়ার করতেছি। সবার কারো কোনো প্রশ্ন থাকলে স্পষ্টভাবে বলবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, চ্যাট বক্স ওপেন আছে, সুন্দর করে আপনি জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? আমি রিপিট করবো। আচ্ছা, এসেতে কয়েকটা প্যারাগ্রাফ থাকে, তাই না? মাল্টিপল প্যারাগ্রাফ থাকে। তো আইএলস রাইটিং টাস্ক টু লেখার জন্য আমাদের একটা রেকমেন্ডেড ফরম্যাট আছে। একটা রেকমেন্ডেড ফরম্যাট, আইএলস এর যে গাইডলাইন, সেটা আমাকে বলে সব সময় 4টা প্যারাগ্রাফ লিখতে। তাহলে আমার এসেতে কয়টা প্যারাগ্রাফ থাকবে? 4টা প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা জানি একটা এসে সবসময় ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয়, টপিকটাকে আমরা ইন্ট্রোডিউস করি। লাস্টের প্যারাগ্রাফটা সব সময় হয় কনক্লুশন। এটা তো আমরা সবাই জানি, তাই না? এসের প্রথম প্যারাগ্রাফটা ইন্ট্রোডাকশন, পরের প্যারাগ্রাফটা কনক্লুশন। মাঝখানে দুইটা প্যারাগ্রাফ আসে, আমরা বলি বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু। মনে আছে একটু আগে আমি বলতেছিলাম যে আমরা যখন এই জিনিসটাকে পজিটিভ অথবা নেগেটিভ, যেটাই আমি মনে করি, সেটার পক্ষে আমি দুইটা রিজন দিব। আমাকে রিজন দিতে হবে এবং রিজনের জন্য আমি কি করব? দুইটা আইডিয়া নিয়ে আসবো। আমি লিখে দিছিলাম না? আচ্ছা, আইডিয়া ওয়ানকে আমরা এক্সপ্লেন করব বডি প্যারাগ্রাফ ওয়ানে। আইডিয়া টুকে আমরা এক্সপ্লেন করব বডি প্যারাগ্রাফ টুতে। এবং এক্সপ্লেন করা বলতে, এই আইডিয়াটা সম্পর্কে আমার যে আলোচনা, সেটা আমি ডিসকাস করব, লাস্টে একটা এক্সাম্পল দিব। সেম আইডিয়া টু এর ক্ষেত্রে আইডিয়া টু কে আমি এক্সপ্লেন করব যে কেন কেন আমি এই আইডিয়াটাকে একটা রিজন হিসেবে মনে করি, এবং তার সাথে একটা রিলেভেন্ট এক্সাম্পল দিব।
স্ট্রাকচারটা কি আমরা ক্লিয়ার? যে আমার এসেতে 4টা প্যারাগ্রাফ থাকবে, শুরু হবে ইন্ট্রোডাকশন দিয়ে, শেষ হবে কনক্লুশন দিয়ে, মাঝখানে আমার এসের যে মেইন কাজ, ওই যে এসের আমাকে একটা টাস্ক দিছে না, যে এই যে আজকের সিচুয়েশন এটা কি ভালো, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আমি বললাম পজিটিভ। কেন পজিটিভ? তার পক্ষে আমাকে রিজন দিতে হবে। রিজনের জন্য আমি 2টা আইডিয়া নিয়ে আসবো। আইডিয়া ওয়ানকে আমি এক্সপ্লেইন করব বডি প্যারাগ্রাফ ওয়ানে, লাস্টে একটা এক্সাম্পল দিব। আইডিয়া টুকে আমি এক্সপ্লেইন করব বডি প্যারাগ্রাফ টুতে, লাস্টে একটা এক্সাম্পল দিব। সবাই কি স্ট্রাকচারটা ক্লিয়ার? স্ট্রাকচারটা আমরা হুবহু ফলো করতে হবে। যদি এটা ফলো করি তাহলে আমরা ইনশাল্লাহ একটা ভালো মার্ক পাবো। আমার যেহেতু রাইটিং এ ব্যান্ড 8 আছে, আমি আশা করব আপনারাও ব্যান্ড 8 পাবেন। না, আমি যেভাবে লিখি আমি সেভাবে আপনাদের শেখাচ্ছি। যদি এটা সুন্দর করে ফলো করতে পারি আমরা ইনশাল্লাহ ভালো করবো। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে প্লিজ চ্যাট বক্সে করবেন। তাহলে স্ট্রাকচার আমাদের ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা আজকের কোয়েশ্চেনটা একটু ইয়াতে নিয়ে যাই। এইটুকু পর্যন্ত আমাদের সবকিছু ক্লিয়ার আশা করি, তাই না? তাহলে আমি আজকের কোয়েশ্চেনটাকে নিয়ে একটা ওয়ার্ড ফাইল খুলতেছি। সেখানে আমি আজকের কোয়েশ্চেনটা আবার লিখতেছি। আমি শেয়ার করলাম, আপনারা দেখতে পেলে আমাকে একটু কনফার্ম করেন যে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ওকে, নাইস। আচ্ছা, রিজন রিজন 2টা কি ইন্ট্রোতে মেনশন করব কিনা, আমি আমি ওই ইয়াটা এখন ব্রেকডাউন দিচ্ছি। এখন ডিটেইল অ্যান্সার আমি যাচ্ছি। এতক্ষণ আমরা কনসেপ্টটা বুঝে নিছি। ঠিক আছে, আমি ডিটেইল অ্যান্সার এখন যাচ্ছি। তো আমার রাইটিং ডাজ টু, আমার কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল চিলড্রেন, বাবা এখনো বৃষ্টি হচ্ছে দেখছেন? আল্লাহ জানে, এটা মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনটা কিভাবে আসে? কোয়েশ্চেনটা আসে ঠিক এইভাবে: চিলড্রেন are using smartphones at an increasing rate these days. প্রথম লাইনে এটা, পরের প্যারাতে বললো is this a positive or a negative development? এটা কি একটা পজিটিভ হয়েছে, কাজ হয়েছে, নাকি এটা নেগেটিভ ডেভেলপমেন্ট হয়েছে? আমরা চাইলে নেগেটিভ দিতেই পারতাম, বা যেহেতু নেগেটিভটা সবাই মোটামুটি কম বেশি লিখতে পারবেন, আমি দেখতেছি যদি আমরা পজিটিভ বলতাম তাহলে আমরা কেমনে লিখতাম, তাই না? আচ্ছা, তো আমার ফার্স্ট কাজ কি? আমার প্রথম কাজ কি? আমি যখন একটা অ্যান্সার করব, আমার কিছু আমার তো কিছু কাজ আছে, তাই না? প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেনটা পড়া। আমরা কোয়েশ্চেনটা পড়ছি যে ভাই, চিলড্রেন আর ইউজিং স্মার্টফোনস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট দিস ডেজ। আজকালকার বাচ্চারা খুব বেশি স্মার্টফোন ব্যবহার করতেছে। তাহলে মেইন পয়েন্ট কোনটা কোনটা পাচ্ছি? এই চিলড্রেন, তারা কি করছে? স্মার্টফোন ইউজ করতেছে অনেক বেশি। আচ্ছা, এখন বলছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তাই আমি বললাম যে ভাই আমি এটাকে পজিটিভ মনে করি। আমি মনে করি বাচ্চা কাচ্চা স্মার্টফোন ব্যবহার করাটা ভালো। বাচ্চা কাচ্চা স্মার্ট হয়ে গেছে, তাই না? পিচ্ছি বাচ্চা যদি স্মার্টফোন ব্যবহার করতে পারে তো সে তো ডেফিনেটলি স্মার্ট বাচ্চা। আমি তো আমার ছোট বয়সে এত, মানে এত স্মার্ট ছিলাম না, আমি এত কিছু দেখতে বুঝতাম না, চালাইতে পারতাম না, বাট এখনকার বাচ্চারা পারতেছেন। তাহলে কোয়েশ্চেন করছি, আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, টপিকটা আমি বুঝে নিছি, অ্যান্ড দেন চুজ ইয়োর সাইড। আমি আমার সাইডটা চুজ করছি। আমি কিন্তু এই 3টা কাজ করে ফেলছি, কোয়েশ্চেন পড়ছি, টপিকটা বুঝছি, আমি আমার সাইড চুজ করছি।
এবার কাজ কি? ফাইন্ড টু রিজনস ফর চুজিং দিস সাইড। আমি যে এই সাইডটা চুজ করছি বা এই সাইডটাকে আমি সাপোর্ট করতেছি, কেন সাপোর্ট করতেছি বা আমি এটাকে কেন চুজ করলাম? আমি বলতেছি বাচ্চা কাচ্চা স্মার্টফোন ইউজ করাটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট, যে আজকাল বাচ্চারা অনেক বেশি স্মার্টফোন ব্যবহার করতেছে, এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। কেন? তার পক্ষে আমি দুইটা রিজন দিচ্ছি যে কেন আমি এই জিনিসটাকে সাপোর্ট করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো আমার রিজন গুলো কি হইতে পারে? একদম ঠান্ডা মাথায়, কোনো প্রেশার ছাড়া মাথায় যা আসে যে বাচ্চা কাচ্চা স্মার্টফোন ব্যবহার করলে কি কি ভালো আছে, কি কি বেনিফিট আছে বলেন তো। কেউ বলেন তো, আইডিয়া শেয়ার করেন, আমি আপনাদের আইডিয়া নিয়ে লিখতে চাই। বলেন, আমার দুইটা রিজন লাগবে যে কেন আমি এটাকে পজিটিভ মনে করি। বাচ্চা কাচ্চা স্মার্টফোন ইউজ করলে কি হচ্ছে? আচ্ছা, ভালো একটা কথা বলছে, দে আর হ্যাভিং আ গুড গ্রাস্প অন লেটেস্ট টেকনোলজিস। আচ্ছা, তাহলে আমি বলতে পারি দে আর বিকামিং প্রফিশিয়েন্ট ইন ইউজিং টেকনোলজি। তারা টেকনোলজি ব্যবহার করার ব্যাপারে কি হয়েছে, অনেক বেশি প্রফিশিয়েন্ট হয়েছে, দক্ষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার আইডিয়া ওয়ান, যে বাচ্চা কাচ্চা এখন টেকনোলজি ভালো বুঝে, টেকনোলজি ভালো মতন ইউজ করতে পারে। আর এটা কি বলছেন, দে নো অ্যাবাউট কালার্স। আচ্ছা, এডুকেশন, রাইট, এডুকেশন বলতে পারি আমরা। যে আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, এখন তো সবখানে অনলাইন এডুকেশন, তাই না? অথবা আমরা এটাকে বলতে পারি ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং। সবাই এখন অনলাইন থেকে শিখতেছে। একটা বাচ্চা কাচ্চা কিন্তু এবিসিডি এখন আর ইয়া থেকে শিখতেছে না, বই পড়ে শিখতেছে না। বাচ্চা সবার আগে ফোন থেকে এবিসিডি শিখতেছে, নাম্বার শিখতেছে, কালার শিখতেছে, অ্যানিমাল শিখতেছে, ফুড শিখতেছে, তাই না? আমাদের মাথায় আছে তো জিনিসগুলা, মাথায় নিয়ে নিছি তো জিনিসগুলা, তাই না? আচ্ছা, নাইস। দেখেন, সহজে আমার মাথায় দুইটা আইডিয়া আসছে, দুইটা আমি লিখে ফেলছি, ব্যাস। আচ্ছা, আরো অনেক আসতে পারে, যে আপনারা বলছেন স্কিল ডেভেলপ করতে পারে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারে, অনেক আইডিয়া, আমরা সবগুলোই লিখতে পারবো। কিন্তু যেহেতু আইএলস এর থেকে একটা লিমিটেশন আছে, যে আমি শুধুমাত্র দুইটা আইডিয়া আনতে পারবো, তাই আমি দুইটা আইডিয়া মেনশন করছি। এখন এই দুইটা আইডিয়া আমাকে এক্সপ্লেইন করতে হবে। আমি যে এক্সপ্লেইন করবো, আমি একটু আরেকটু পয়েন্ট চিন্তা করতে পারি। একটু চিন্তা করি তো, যে তারা টেকনোলজি ইউজ করার ব্যাপারে প্রফিশিয়েন্ট হচ্ছে কিভাবে, তারা কিভাবে টেকনোলজি ইউজ করতেছে। তারা এখন ফোন ন্যাভিগেট করতে পারে। আচ্ছা, ন্যাভিগেট করা মানে হচ্ছে এই ফোনটা চালানো, বা আমি সহজ শব্দ দিই, অপারেট করতে পারে। তারা ফোন অপারেট করতে পারে। আমি কিন্তু এই যে পার্টটা, এটাকে আমরা বলি আইডিয়া জেনারেশন ফেজ। আমি যে অ্যান্সারটা লিখবো সেটা আমি কিভাবে লিখবো সেটা আমি আগে থেকে প্ল্যান করতেছি। আচ্ছা, তারা একটা ফোন ইয়া করতে পারে, ইউজ অ্যাপ্লিকেশনস, অ্যাপস ইউজ করতে পারে, তাই না? তারা গেম খেলতে পারে, তারা হচ্ছে গিয়ে মেসেজিং করতে পারে, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারে। তারা অনেক রকম, মানে টেকনোলজিক্যাল যতগুলো অ্যাসপেক্ট আছে সবগুলাতে তারা পারদর্শী হচ্ছে, প্রত্যেকটা জিনিস এক্স্যাক্টলি। দে ক্যান টেক ফটোজ, শুট ভিডিওস, ক্যামেরা অপারেট করতে পারে। আর কি পারে? আচ্ছা, যথেষ্ট, আমার আর লাগবে না। আমি জাস্ট টেকনোলজি বলতে যা কিছু বুঝি, যে বাচ্চারা এখন টেকনোলজি বুঝতেছে, টেকনোলজি ইউজ করতে পারতেছে, টেকনোলজি ইউজ করার ব্যাপারে দক্ষ হচ্ছে, সেটা বলতে আমি বুঝি তারা ফোন চালাইতে পারে, অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে, গেম খেলতে পারে, মেসেজিং করতে পারে। ও কলিংই তো বাদ দিয়ে দিছি, কল করতে পারে, ও ছবি তুলতে পারে, সবকিছু করতে পারে, তাই না? আচ্ছা, আউটসোর্সিং ইনকামটা একটু বেশি, মানে এখন আমরা চিলড্রেন, বাচ্চা নিয়ে কাজ করতেছি, আউটসোর্সিং আরেকটু বড়। আচ্ছা, অনলাইন,
অথবা ই লার্নিং কেমন? এখনকার সব এডুকেশনাল কন্টেন্ট কিরকম হয়ে গেছে? যত এডুকেশনাল কন্টেন্ট সবগুলা কি ফটো এবং ভিডিওতে চলে আসছে, তাই না? এবং সেগুলো সবকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। আমাদের যতগুলো এডুকেশনাল ফটোজ, এডুকেশনাল ভিডিওস, সব তো আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে পাচ্ছি, ইউটিউবে পাচ্ছি, ফেসবুকে পাচ্ছি, পাচ্ছি, তাই না? আচ্ছা, বাচ্চাদের দেখা যাচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে, যেটাকে আমরা বলি ডিস্টেন্ট লার্নিং। দূর থেকে বসে শিখতে পাচ্ছে। আমি বাংলাদেশে বসে আছি, আমার বাংলাদেশের আমার বাচ্চা একটা আমেরিকান ইউটিউব চ্যানেল দেখে, ওই যে কোকোমেলন। কোকোমেলন দেখে দেখে হচ্ছে গিয়ে জিনিসপাতি শিখে। তো কোকোমেলন তো আমার দেশের জিনিস না। আচ্ছা, যদি আমি ফোন ইউজ না করতাম, ইন্টারনেট ইউজ না করতাম, তাহলে তো সে এই মানে আমেরিকান চ্যানেলের কন্টেন্ট পাইতো না, তাই না? দেখবেন এখনকার বাচ্চারা খুব সুন্দর ইংলিশ বলে, কারণ তারা ইংলিশ শুনে। তারা ইংলিশ শুনে শুনে শিখতেছে। তাদের কিন্তু কোনো স্পোকেন ইংলিশ, কোনো রাইটিং গ্রামারের কোর্স লাগে না। তারা খুব সুন্দর করে ইংলিশ শুনে শুনে ইংলিশ শিখে ফেলতেছে। তাহলে আমাদের এখন সমস্ত অনলাইন ক্লাস, ডিস্টেন্ট লার্নিং সবকিছু কোথায় চলে আসছে? ডিজিটাল প্ল্যাটফর্মে। কেউ যদি কোনো কিছু পড়তে চায়, এডুকেশনাল কোনো কন্টেন্ট নিয়ে পড়াশোনা করতে চায়, করতে চায়, সেটা ছবি আকারে দেখতে পারে, ইমেজ দেখতে পারে, ইনফোগ্রাফিক দেখতে পারে, ভিডিও দেখতে পারে। সবচেয়ে বেশি হচ্ছে ভিডিও লেসন্স, তাই না? সবচেয়ে বেশি হয়েছে ভিডিও লেসন্স। আমরা ভিডিও থেকে বাচ্চারা শিখতে পারে। হ্যাঁ, এখনকার বাচ্চাদের অ্যাকসেন্টও খুব সুন্দর। ওরা সুন্দর করে বলে। আমার পিচ্চি বলে পিঙ্ক, তা আমরা তো পিঙ্ক বলি, আমরা তো পিঙ্ক বলি। তো তো পি কে ফি বলতেছে। এটা শুধুমাত্র লিসেনিং এবিলিটি ইমপ্রুভ করছে ইউটিউবের ভিডিও দেখে, তাই না? অনেক ভালো বেনিফিট আছে। আচ্ছা, এই বুকটাতে পরে আসে, আমরা চিলড্রেন নিয়ে পড়তেছি। তো চিলড্রেনরা আসলে যা দেখে আর কি, আমার সহজ জিনিস। আমি দুইটা আইডিয়া এক্সপ্লেইন করব। দুইটা আইডিয়ার জন্য আমার যেসব মানে এক একটা সেন্টেন্স আমি যা লিখবো, মোটামুটি আমি জিনিসপাতি নিয়ে ফেলছি। আমার আর কোনো ইয়া নেই। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিতে হয় প্রত্যেকটা আইডিয়ার শেষে। প্রত্যেকটা আইডিয়া শেষে আমাদের একটা এক্সাম্পল দিতে হয়। তো আমি বললাম যে, আমি আমার বাচ্চাই বললাম যে আমার বাচ্চা, মাই ওন সান, কি করতে পারে? মানে ইজ এবল টু navigate his smartphone without anyone's help। কারো সাহায্য ছাড়া আমার বাচ্চা নিজে নিজে ফোন চালাতে পারে। ফোনের মধ্যে কোথায় কি আছে না আছে সে সবকিছু বের করতে পারে। তার কারো হেল্প লাগে না, কারো সাপোর্ট লাগে না। আচ্ছা, এখানে কি বলতে পারি? এখানে বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড সব বাচ্চারা খুব ভালো ইংলিশ শিখতেছে। তারা খুব ইজিলি ইংলিশ শিখতেছে এবং খুব অ্যাকুরেট ইংলিশ শিখতেছে, কারেক্টলি শিখতেছে, ইজিলি শিখতেছে। কেন? ডিউ টু ইউটিউব চ্যানেলস। ডিউ টু ইউটিউব চ্যানেলস দ্যাট contain educational videos for kids। বাচ্চাদের জন্য যেসব এডুকেশনাল ভিডিও আছে সেটা দেখে দেখে কি করতেছে আমাদের বাচ্চারা ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো ইংলিশ শিখতে পারতেছে। এটা একটা বেনিফিট অনলাইন এডুকেশনের অথবা ই লার্নিং এর। তাহলে দেখেন আমি কি করছি। আমার যে এসে, আমি এসে টপিকটা পড়ছি। টপিক পড়ে আমাকে দুইটা জিনিস বলছে, যেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আমি যে কোনো একটা সাইট চুজ করছি। আমি যে কোনো একটা সাইট চুজ করছি। যে সাইটটা আমি চুজ করছি, কেন আমি এই সাইটটাকে সাপোর্ট করতেছি, কেন আমি মনে করতেছি যে এটা পজিটিভ, তার পক্ষে আমি দুইটা রিজন দিচ্ছি, দুইটা কারণ দিচ্ছি। এই কারণগুলোকে আমরা বলতেছি আইডিয়া ওয়ান, আইডিয়া টু। আইডিয়া ওয়ান আমরা বললাম যে বাচ্চারা টেকনোলজি ব্যবহার করতেছে খুব সহজে, বা তারা টেকনোলজি ইউজ করার ব্যাপারে খুবই স্কিলড হয়ে পড়ছে, খুব প্রফিশিয়েন্ট হয়ে গেছে। সেকেন্ড, বাচ্চারা খুব ইজিলি অনলাইন এডুকেশন অ্যাক্সেস করতে পারতেছে। অ্যাক্সেস টু অনলাইন এডুকেশন অথবা ই লার্নিং প্ল্যাটফর্মস। তারা খুব ইজিলি অনলাইন এডুকেশন অ্যাক্সেস করতে পারতেছে।
বিশ্বব্যাপী পুরো পৃথিবীতে যতগুলা এডুকেশনাল কন্টেন্ট আছে, চ্যানেল আছে, ভিডিও লেসন আছে, ফটো আছে, সব তারা পড়তে পারতেছে, দেখতে পারতেছে। সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আছে এবং অলমোস্ট ফ্রি, তাই না? ডিজিটাল প্ল্যাটফর্মস গুলো কি ফ্রি অফ কস্ট। তাহলে আমার কোনো ইয়াও লাগে না, কোনো খরচও লাগে না, ফ্রিতে দেখতেছে। এখান থেকে কেউ চাইলে আমরা বাচ্চাদের জন্য তো কিছু অনলাইন ক্লাস আছে। দেখবেন আমেরিকান একটা স্কুল, সেটা অনলাইনে একটা প্রোগ্রাম ছাড়ছে। আমি চাইলে সেটাতে আমার বাচ্চাকে ভর্তি করাইতে পারবো না? আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাইতে পারবেন না যদি চান? বা আপনার ভাই বোনকে, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে চাইলে কি আপনি আমেরিকান একটা কোর্সে এখন জয়েন করতে পারবেন না? এটা একটা বড় বেনিফিট যে এখন বাচ্চারা দেশে বসে ইন্টারন্যাশনাল সব রকমের এডুকেশন অ্যাক্সেস করতে পারতেছে। এবং সেটার একটা বড় আমি একটা এক্সাম্পল দিয়ে দিছি, ইউটিউব চ্যানেল। ইউটিউবে অনেক এডুকেশনাল চ্যানেল আছে যেখান থেকে বাচ্চারা শিখতে পারতেছে। বাচ্চারা তো ইউডেমি আবার একটু বেশি হাইফাই। ইউডেমি, কোর্সেরা, এগুলো একটু আমাদের জন্য, একটু বড়দের জন্য, টিন এইজ ছেলেপেলে। আমরা বাচ্চা নিয়ে কথা বলতেছি, চিলড্রেন, তাই না? আচ্ছা, সবাইকে আইডিয়া জেনারেশন পার্টটা বুঝছেন? যে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করছি? কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন। আমি যে অ্যান্সারটা লিখবো, সেই সাইডটা আমি চুজ করছি। যে সাইডটা আমি চুজ করছি, কেন আমি এটাকে পজিটিভ মনে করি অথবা কেন নেগেটিভ মনে করি, তার পক্ষে আমি দুইটা রিজন লাগে। দুইটা রিজনকে আমি দুইটা আইডিয়ার ইয়াতে সুন্দর করে, এটা আমি শর্টকাটে পরীক্ষার সময় আমি শর্টকাটে আমি এটা করে ফেলবো। আচ্ছা, রাইট। এখন আমরা আসি হচ্ছে টাইম অ্যালোকেশনে আসি। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাকে আমরা বলি টাইম অ্যালোকেশন। আপনারা কেউ কখনো দেখছেন যে টাস্ক টুতে আপনাকে একটা টাইমের ইয়া দিয়ে দেয়, বলে ইউ শুড স্পেন্ড 40 minutes অন দিস টাস্ক। আপনাকে বলে যে আপনি মোটামুটি 40 মিনিট এই অ্যান্সারটা লিখতে পারবেন। এই টাস্ক টু এর এসে লেখার জন্য আপনি 40 মিনিট টাইম নেবেন। দেখছেন আপনারা কেউ? কেমব্রিজের বইতে লেখা থাকে অথবা আইএলটিএস এর কোশ্চেনে লেখা থাকে। আচ্ছা, 40 মিনিটস। এখন বলেন, আমি কি শুরুতে লেখা শুরু করে দিব, নাকি আমি একটু প্ল্যানিং করে নিব? আমি কি শুরুতেই লেখা শুরু করব, মানে কোয়েশ্চেন পাওয়া মাত্র আমি লেখা শুরু করব, নাকি আমি একটু প্ল্যান করবো যে ভাই আমি আসলে অ্যান্সারটা কিভাবে লিখবো সেটা আমি একটু প্ল্যান করি? আমি অবশ্যই প্ল্যানিং ফার্স্ট, এক্স্যাক্টলি। এটাকে আপনি প্ল্যানিং বলতে পারেন, ব্রেন স্টর্মিং বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি যে অ্যান্সারটা প্ল্যান করতেছি, যে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো এবং কি লিখবো, সেটার জন্য আমার পছন্দ হচ্ছে 10 মিনিটস। আপনি 10 মিনিট টাইম নেবেন। আপনি 10 মিনিটে অ্যান্সারটা প্ল্যান করে ফেলবেন। অ্যান্সার প্ল্যানিং এ কি কি থাকে, আমি তাহলে এইবার এই জিনিসগুলোকে সব নিয়ে আসি এই পার্টটা। আমার অ্যান্সার প্ল্যানিং এর স্টেপ হচ্ছে আসলে মেইনলি এগুলা। কেমন? এগুলো সব হচ্ছে আমার অ্যান্সার প্ল্যানিং এর স্টেপ। আচ্ছা, সবার আগে আমি কোয়েশ্চেনটা পড়বো, টপিকটা বুঝছি, আমার সাইডটা আমি পছন্দ করছি, যে কোনো একটা সাইড আমি চুজ করব। কেন এই সাইডটা চুজ করছি সেটার পক্ষে কি আমি আইডিয়া জেনারেট করব। আমি সবকিছু একটু নিচে নিয়ে যাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ব্যাস, ঠিক আছে। তাহলে দেখেন, আমার ধরেন কোয়েশ্চেনটা আমি এখন অ্যান্সার করব। আমার টাইম আছে 40 মিনিট। এমন না যে আপনাকে 40 মিনিটের আগে, মানে আপনি 40 মিনিটের বেশি সময় নিলে আপনাকে খাতা নিয়ে নিবে, এমন কোনো ব্যাপার নেই। বাট আমরা 40 মিনিট দেওয়ার চেষ্টা করব। মানে এটাই সবচেয়ে ভালো, মানে টাইম অ্যালোকেশন। সময়টাকে সবচেয়ে ভালো করে ভাগ করা যাবে যদি আমি এভাবেই অ্যান্সার করি। তো প্রথম 10 মিনিট, ফার্স্ট 10 মিনিটস আমি খালি অ্যান্সারটা প্ল্যান করব। কোয়েশ্চেন পড়লাম, টপিক বুঝলাম, সাইড চুজ করলাম। এবার এই সাইডের পক্ষে আমি কি কি রিজন দিব, সেই রিজন গুলোকে আমি সুন্দর করে লিস্ট করে ফেললাম। কোথায় লিস্ট করব?
এই যে আইডিয়া জেনারেশন বা ব্রেন স্টর্মিং যে পার্টটাই আপনি বলেন, এটাকে আপনি যে নামে ডাকতে চান, এই জিনিসটা আমি করব কোয়েশ্চেনের উপর। আমি ধরে নিচ্ছি আপনারা মেজরিটি পেপার বেসড পরীক্ষা দিবেন, আপনারা কোয়েশ্চেনের উপর, অন দা কোয়েশ্চেন পেপার, আপনি কোয়েশ্চেনের পেপার উপর কিন্তু লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি কোয়েশ্চেন পেপার উপর চট করে আপনার অ্যান্সারের পক্ষে দুইটা রিজন, দুইটা আইডিয়া আপনি লিস্ট করবেন, এবং তার সাথে আপনি কিভাবে ওই প্যারাগ্রাফ গুলো লিখবেন সেটা আপনি এক্সপ্লেন, ছোট ছোট পয়েন্ট করে আপনি লিখে ফেলবেন। ব্যাস। যখন আমার এই জিনিসটা ডান, তখন আমি কি করব? আমার ইয়া শেষ, অ্যান্সার প্ল্যানিং শেষ। এখন আমি সিম্পলি আমার কোয়েশ্চেনে এই জিনিসগুলো লেখা আছে, এটা দেখে দেখে আমি আমার অ্যান্সারটা লিখে ফেলবো। এটাকে আমরা বলি ফ্রি হ্যান্ড রাইটিং। আমার প্ল্যানিং যদি ক্লিয়ার থাকে, আমি যা প্ল্যান করছি এটা দেখে দেখে, এটাই কিন্তু আমি দেখবো, দেখে দেখে আমার আর কোনো চিন্তা ভাবনা নেই, আমি ফ্রি হ্যান্ড রাইটিং, আমি খোলা হাতে এখন আমার অ্যান্সারটা লিখবো। অ্যান্সার দিয়েছে, এটার জন্য আমি লিখছি 30 মিনিটস। ব্যাস। এটা কি সবাই ক্লিয়ার যে আমরা কিভাবে টাইমটাকে ভাগ করছি? তো প্রথম 10 মিনিট আমরা অ্যান্সার প্ল্যান করতেছি, সেখানে আমরা যত আইডিয়া জেনারেট করার, কিভাবে আইডিয়া জেনারেট করতেছি আমি কিন্তু সব লিখে দিছি। আমি নিজে পরীক্ষাতে কি করতাম সেটা আপনাদের সামনে আমি লিখে দিছি, যে ভাই আমি দুইটা দুইটা আইডিয়া আমি বাইর করতাম, এবং যে দুইটা আইডিয়া আমি বের করছি তার পক্ষে আমি কিছু কিছু সাপোর্টিং আমি পয়েন্ট আমি লিখতাম। ব্যাস। যাতে এটা দেখে দেখে আমি সুন্দর করে এসে লিখতে পারি। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না থাকলে এবার আমি লেখা শুরু করব। তাহলে আমি লেখা শুরু করব। তো ফ্রি হ্যান্ড রাইটিং আমি যেহেতু লিখবো, আমার কি করতে হবে? এসের যে স্ট্রাকচার আছে সেটা আমাকে ফলো করতে হবে। আমার প্রথম প্যারাগ্রাফ কি? ইন্ট্রোডাকশন। সেকেন্ড প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 1 কোত্থেকে আসে? আইডিয়া 1 কে আমি এক্সপ্লেইন করি, সাথে একটা এক্সাম্পল দিই। তারপর বডি প্যারাগ্রাফ 2, যেখানে আমি আইডিয়া 2 কে এক্সপ্লেইন করি, তার সাথে একটা এক্সাম্পল দিই। আচ্ছা। আর লাস্টলি আমি লিখি হচ্ছে কনক্লুশন। ব্যাস। এই হচ্ছে আমার স্ট্রাকচার। স্ট্রাকচারটা নিচে নিয়ে গেলাম। আচ্ছা। তো এখন, হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছে যে ওয়ার্ড লিমিটেশন আছে কিনা। আমাদের একটা ওয়ার্ড লিমিটেশন আছে। ওয়ার্ড লিমিটটা কেমন? আমি এখানে লিখে দিই তাহলে। ওয়ার্ড লিমিট হচ্ছে, আমাকে বলে মিনিমাম 250 ওয়ার্ড লিখবো। তার মানে আমার টার্গেট থাকবে 250 প্লাস ওয়ার্ডস লেখা, 250 প্লাস ওয়ার্ডস। তো এটা আমি খুব সহজ করে ভাগ করে ফেলি। 250 ওয়ার্ড লিখতে বলছে না? আমার ইন্ট্রোডাকশনে দেখবেন অ্যাভারেজে আমার 50 ওয়ার্ডস থাকবে। বডি প্যারাগ্রাফ 1 আমার মোটামুটি 80 ওয়ার্ডস অ্যারাউন্ড, 80 ওয়ার্ডের মতন থাকবে। মিনিমাম 80 ওয়ার্ডস থাকবে। বডি প্যারাগ্রাফ 2, সেখানেও 80 ওয়ার্ডস। আর আমার যে কনক্লুশন সেখানে থাকবে আমার 40 প্লাস ওয়ার্ডস। শেষ। এই তো। বাট একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু কখনো ওয়ার্ড নিয়ে মাথা ঘামাই না। কারণ আমি আমার যে স্ট্রাকচার, আমি যেভাবে লিখবো আপনারাই দেখবেন, আমি ওয়ার্ড টোটালি চিন্তাই করব না। কিন্তু আমার ঠিকই আমার এসে 250 ওয়ার্ড ক্রস করবে। আচ্ছা, ভালো কথা। এটা আমার সাজেশন যে 50 ওয়ার্ডের মতন রাখার চেষ্টা, মানে ইন্ট্রোডাকশনটা নর্মালি 50 ওয়ার্ড হয়, 70 ওয়ার্ডও হইতে পারে, 40 ওয়ার্ডও হইতে পারে। আমি মনে হয় এটা না লিখি, এটা লিখলে আপনারা আবার কনফিউজড হবেন। এটা আমি নাই লিখি, টোটাল 250 ওয়ার্ড শেষ। এটা লিখে দিলে দেখা যাবে আপনি মনে করবেন যে 50 ওয়ার্ডই লিখতে হবে, অথবা মিনিমাম 50 ওয়ার্ড লিখতে হবে। আবার ভুল বোঝার দরকার নেই ভাই,
আমরা সুন্দর করে লিখবো, যেভাবে লিখবো দেখবেন খুব সুন্দর করে আমার অ্যান্সার হয়ে গেছে, আমাকে টেনশন করতে হবে না। আচ্ছা, এখন প্রথম প্যারাগ্রাফ যেটা, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমরা কি লিখি বলেন তো? ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা আমি কোথা থেকে লিখবো? আমার যে প্রথম প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন, এটা আমি কোথা থেকে লিখবো? কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব। হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্সে আমি কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব। আসেন, আমি এটাকে নিয়ে আসি এবার নিচে। এটাকে আমরা নিয়ে আসি নিচে। আচ্ছা, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্স হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। কোয়েশ্চেনকে আমি প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ করা মানে একটা জিনিসকে আমি আমার ল্যাঙ্গুয়েজে, আমার ভাষায় চেঞ্জ করে লিখবো। মিনিং কিন্তু সেম থাকবে। এই কোয়েশ্চেনের লাইনটাকে আমি সিম্পলি আমার ওয়েতে লিখবো, বাট মিনিং একই থাকবে। তো কি বলছে? চিলড্রেন এখন অনেক বেশি স্মার্টফোন ব্যবহার করতেছে আজকালকার দিনে। আচ্ছা, নাওয়াডেইজ দেখেন, দিস ডেজকে আমি চেঞ্জ করছি, বলছি নাওয়াডেইজ, এখনকার দিনে। সবাই খাতা কলম লেখেন তো? আমার সাথে লিখতেছেন তো সবাই? আচ্ছা, দিস ডেজকে আমি চেঞ্জ করলাম নাওয়াডেইজ, কিডস আর স্পেন্ডিং a lot more time on smartphones। আমাকে বলছে এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্টফোন ব্যবহার করে, আমি বলছি নাওয়াডেজ, এখনকার দিনে কিডস আর স্পেন্ডিং আ লট মোর টাইম অন স্মার্টফোনস, তারা স্মার্টফোনে অনেক বেশি সময় দেয়। এই কোয়েশ্চেন প্যারাফ্রেজ করে ফেলছি। এখানে কিন্তু শেষ না। প্রথম লাইন হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। সেকেন্ড লাইন কি? সেকেন্ড লাইন হচ্ছে ক্লিয়ার অ্যান্সার। আমাকে একটা প্রশ্ন করছে না, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? আমি কি দিব? আমি ক্লিয়ার অ্যান্সার দিব যে আমি এইটা মনে করি। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, ইট ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট। দেখেন, আমি কিন্তু স্পষ্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি যে ভাই আমার মনে হয় এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। এটা কিন্তু ইন্ট্রোডাকশনে আমি দিচ্ছি। তাহলে ইন্ট্রোডাকশনের প্রথম লাইন হচ্ছে কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করা। সেকেন্ড লাইনে আমি আরেকটা যে কোয়েশ্চেন দিছে আমাকে, যেটা নিয়ে আমি আমার এসে লিখবো, সেই লাইনটাকে আমি ডিরেক্ট অ্যান্সার করে দিচ্ছি যে ভাই আমাকে জিজ্ঞেস করছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, আমি বলছি এটা একটা পজিটিভ ডেভেলপ। আচ্ছা, কেন পজিটিভ মনে করি? আমি তো ক্লিয়ার অ্যান্সার দিছি, তাই না? যে ক্লিয়ার অ্যান্সার হচ্ছে এটা হয় পজিটিভ অথবা নেগেটিভ। আমাকে বলতে হবে কেন। তার মানে আমাকে ওই দুইটা রিজন এখন মেনশন করতে হবে, খেয়াল করেন। আমি কিন্তু ক্লিয়ার অ্যান্সার দিছি যে আমার মতে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট, বাট কেন এটা পজিটিভ, আমি কেন এটাকে পজিটিভ মনে করি, তার জন্য যে দুইটা রিজন আছে সেটাকে আমাকে এখন সুন্দর করে ইন্ট্রোডিউস করতে হবে। ইন মাই ওপিনিয়ন ইট ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট। আমাদের রিজন কি ছিল? বাচ্চারা টেকনোলজিতে প্রফিশিয়েন্ট হচ্ছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যাক্সেস টু অনলাইন এডুকেশন এখন সহজ হয়ে গেছে। আচ্ছা, আমরা ওইটা এখন ডিরেক্ট দেখেন একই লাইনে আমি বলতেছি। এক হচ্ছে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট বিকজ চিলড্রেন আর লার্নিং টু ইউজ টেকনোলজি ফ্রম আ ইয়াং এজ। আমার মতে বাচ্চারা একটা অল্প বয়স থেকে, একটা ইয়াং এজ থেকে টেকনোলজি ব্যবহার করা শিখতেছে, অ্যান্ড গেটিং ইজি অ্যাক্সেস টু অনলাইন এডুকেশনাল কন্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। আমার ইন্ট্রোডাকশন কিন্তু শেষ। আমি দুইটা রিজন, যে দুইটা রিজনকে আমি দুইটা বডি প্যারাগ্রাফে এক্সপ্লেইন করব,
এখন কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে এখন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে থিসিস স্টেটমেন্ট কোনটা ভাইয়া। আমি আপনাকে আইএলস এ ভালো মানে সহজে একটা অ্যান্সার মানে কিভাবে লিখতে হবে সেটা আমি শিখাবো। সহজে, হ্যাসেল ছাড়া কিভাবে একটা অ্যান্সার লেখা যায়। আমার থিসিস স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট জানা কি খুব দরকার আছে? আমার কি এসব টেকনিক্যাল টার্ম আমাকে কোনো হেল্প করবে? এটাই থিসিস স্টেটমেন্ট। এই যে আমি যে লিখছি এই লাইনটা, এটাই হচ্ছে থিসিস স্টেটমেন্ট। আমার জানার দরকার নাই ভাইয়া। কোয়েশ্চেনকে যে লাইনটা প্যারাফ্রেজ করছি এটা হচ্ছে গিয়ে জেনারেল স্টেটমেন্ট। এটা জেনে আমার কি কাজ? আমার শুধু জানতে হবে যে কোয়েশ্চেনকে আমাকে ইফেক্টিভলি প্যারাফ্রেজ করতে হবে। কোয়েশ্চেনকে সুন্দর করে, কোয়েশ্চেন একটা কথা বলছে, এটাকে আমি সহজে সুন্দর করে প্যারাফ্রেজ করব। এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। তারপর আমার যে ওপিনিয়ন, আমার যে ক্লিয়ার অ্যান্সার, সেটাই হচ্ছে থিসিস স্টেটমেন্ট। জানার দরকার নেই, আমি সিম্পল কথা ভাই, কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করবো, তারপর কি? আমাকে যে একটা কোয়েশ্চেন করছে, যেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমি ক্লিয়ারলি অ্যান্সার করবো, একদম স্পষ্ট অ্যান্সার দিব। আমি দিছি, ইন মাই ওপিনিয়ন ইট ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট। কেন? কেন আমি এটাকে পজিটিভ মনে করি? আমি দুইটা রিজন দিচ্ছি। বিকজ চিলড্রেন আর লার্নিং টু ইউজ টেকনোলজি ফ্রম আ ইয়াং এজ। আর সেকেন্ডটা কি? অ্যাক্সেস টু অনলাইন এডুকেশন অ্যান্ড গেটিং ইজি অ্যাক্সেস টু অনলাইন এডুকেশনাল কন্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। এক হচ্ছে বাচ্চারা অল্প বয়স থেকে টেকনোলজি ইউজ করা শিখতেছে। সেকেন্ডলি, তারা ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো এডুকেশনাল কন্টেন্ট আছে সবগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারতেছে। আমার কি অ্যান্সার ক্লিয়ার সবার কাছে? ইন্ট্রোডাকশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ইন্ট্রোডাকশন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটা আমি যদি আমার ক্লিয়ারলি আমার অ্যান্সারটা সুন্দর করে বুঝাই দিতে পারি, এক্সামিনার বুঝবে যে এইটা একটা খুবই ভালো স্টুডেন্ট, সে ওয়েল প্রিপেয়ার্ড, সে খুব ভালোভাবে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিছে, শিক্ষিত স্টুডেন্ট। তার অ্যান্সারের মধ্যে সেটা পরিচয় পাওয়া যায়। আসেন এইবার আমার সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখি ভাইয়া? বডি প্যারাগ্রাফ ওয়ান, তাই না? এই আইডিয়া ওয়ান, এটাই তো লিখি। এটাই তো আমরা লিখি। আচ্ছা, আমি তাহলে ধরেন কথায় কথা আমার সামনে আইডিয়াটা আছে, এটা দেখে দেখে আমি এখন লিখতেছি। তো বাচ্চারা এখন কি, তো আমি যেটা বলছিলাম, তা আমি আমি আমার অ্যান্সার শুরু করছি যে টু বিগিন উইথ, শুরু করতে, চিলড্রেন হু ইউজ স্মার্টফোনস ফ্রম অ্যান আর্লি এজ, কম বয়স থেকে যারা স্মার্টফোন ব্যবহার করে, ক্যান লার্ন এভরি অ্যাসপেক্ট অফ মডার্ন টেকনোলজি। যারা, যে বাচ্চারা আর্লি এজ থেকে স্মার্টফোন ব্যবহার করতেছে তারা কি ক্যান লার্ন এভরি অ্যাসপেক্ট অফ মডার্ন টেকনোলজি, তারা মডার্ন টেকনোলজির প্রত্যেকটা অ্যাসপেক্ট শিখতে পারে উইথ মিনিমাল এফোর্ট, খুব কম এফোর্টে, খুব ইজি এফোর্টে, কম কষ্টে তারা শিখতে পারে। দে ক্যান, দেখেন আমি এখন সেকেন্ড পয়েন্টে আছি যে ফোন অপারেট করতে পারে। দে ক্যান অপারেট ফোনস অন দেয়ার ওন, তারা নিজেরাই কি ফোন চালাইতে পারে। অ্যান্ড ইউজ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। ঠিক আছে না? ইউজ অল কাইন্ডস অফ, অল কাইন্ডস অফ মোবাইল অ্যাপ্লিকেশনস, তারা ফোন অপারেট করতে পারে নিজে নিজে এবং সব ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে। দে ক্যান কল, টেক্সট, or even take beautiful photos। আচ্ছা, সুন্দর একটা শব্দ দিয়ে, বিউটিফুল না বলে একটা সুন্দর শব্দ আছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে নান্দনিক। অ্যাস্থেটিক ফটোজ অ্যান্ড ভিডিওস অন দিস স্মার্ট ডিভাইসেস। তারা দেখেন, তারা
দে ক্যান অপারেট ফোনস, তারা ফোন অপারেট করতে পারে নিজে নিজে, অ্যান্ড ইউজ অল কাইন্ডস অফ মোবাইল অ্যাপ্লিকেশন, সব ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে। দে ক্যান কল, তারা ফোন করতে পারে, টেক্সট অর ইভেন টেক অ্যাস্থেটিক ফটোজ অ্যান্ড ভিডিওস অন দিস স্মার্ট ডিভাইসেস। এসব স্মার্ট ডিভাইসে তারা কি করতে পারে? সুন্দর সুন্দর ছবি নিতে পারে, ভিডিও করতে পারে। ঠিক আছে? আচ্ছা, কত ওয়ার্ড লিখছি এই পর্যন্ত? এখানে 50 ওয়ার্ডস, এখানে আছে কত? 38 ওয়ার্ডস। আমি ওয়ার্ড নিয়ে চিন্তা করবো, আমার এমনি হয়ে যাবে। আচ্ছা, সাম চিলড্রেন আর ওয়ান স্টেপ আহেড, তারাও এক ধাপ আগায় আছে, অ্যান্ড ক্যান প্লে মোবাইল গেমস অ্যান্ড ইভেন টেক পার্ট ইন অনলাইন কম্পিটিশনস। অনেক বাচ্চা কাচ্চা কি আছে, পাবজি খেলে না, ফ্রি ফায়ার খেলে না? তো আমরা এটাকে পজিটিভলি দেখতেছি যে বাচ্চারা কি, তারা আরো এক ধাপ আগায় আছে। তারা মোবাইলে গেম খেলতে পারে অ্যান্ড ইভেন টেক পার্ট ইন অনলাইন কম্পিটিশন, অনলাইন কম্পিটিশনে সে অংশগ্রহণ করে। And all these technological expertise are making today's kids smarter than the past. এই সব ধরনের টেকনোলজিক্যাল এক্সপার্টিজ, তাদের যে টেকনোলজিক্যাল দক্ষতা, আর মেকিং টুডেজ কিডস স্মার্টার দ্যান দ্য পাস্ট, আগেকার যুগের বাচ্চাদের চেয়ে স্মার্ট বানাচ্ছে। ফর এক্সাম্পল, এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার এক্সপ্লেনেশন শেষ। মাই ওন সান ক্যান ক্যান ভিডিও কল মি অন হোয়াটসঅ্যাপ whenever he misses daddy। তাহলে আমি কি বললাম? যে আমার ছেলে, আমার নিজের বাচ্চা, যখনই আমাকে মিস করে সে কি করে? সে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল করে বসে। এই আমার প্রথম প্যারাগ্রাফ শেষ। আমি কি প্রত্যেকটা পয়েন্ট কভার করছি? আমি যতগুলো আইডিয়া নিছিলাম, যে বাচ্চারা ফোন চালাইতে পারে, অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে, গেম খেলতে পারে, মেসেজ করতে পারে, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারে, ক্যামেরা করতে করতে পারে, কল করতে পারে, ফটো তুলতে পারে, ভিডিও নিতে পারে। আমার নিজের বাচ্চার একটা এক্সাম্পল দিছিলাম। সবগুলোই কভার হয়েছে? আর কিছু লেখার দরকার আছে? তাহলে আমি কি করছি দেখেন, আমি যেটা বলছিলাম স্ট্রাকচার, আমি আইডিয়া ওয়ানকে এক্সপ্লেইন করছি। যে আইডিয়াটা আমি নিছি সেটাকে আমি এক্সপ্লেইন করছি। এক্সপ্লেইন করার শেষে আমি একটা এক্সাম্পল দিছি। আমি যেটা আমার আইডিয়ার কাজ শেষ, আমি এটাকে সরাই দিই। আমি এটা সরাই দিচ্ছি, আমার নাই। এই যে আমার বডি প্যারাগ্রাফ 1 ক্লিয়ার। সবাই আমাকে বলেন যদি কোনো প্রশ্ন থাকে, আমি ক্লিয়ার করব। বাট আমরা খুব ভালো জিনিস করতেছি আজকে, টাস্ক 2, যেটা কিনা অনেক মানে এটা অনেক অনেক কঠিন করে আমি দেখছি জিনিসপাতি শেখায়। ইউটিউবে অনেক কঠিন কঠিন ক্লাস আছে, আমি অনেক সহজ করে শেখানোর চেষ্টা করতেছি। ক্লিয়ার আপনাদের কাছে? ওকে, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। ইন নেটওয়ার্ক আপ ডাউন হচ্ছে। আপনারা আমার কথা শুনতেছেন এখন? আমার নেটওয়ার্ক ওকে না? আচ্ছা ঠিক আছে, হয়তো, আচ্ছা ভাইয়া, হয়তো আপনার নেটওয়ার্কটা আপনি একটু দেখেন, হয়তো ঝড় বৃষ্টি তো একটু সমস্যা হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা সেকেন্ড পয়েন্টে যাই। বাচ্চারা পৃথিবী জুড়ে যত এডুকেশনাল কন্টেন্ট খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে। আমি আইডিয়াগুলো সামনে রাখি আর আমি এসএটা লিখি। মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, আমি যদি পরের পয়েন্টে যাই। চিলড্রেন টুডে ক্যান অ্যাক্সেস এডুকেশনাল কন্টেন্ট ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই। আমি একটা ফ্রেজ ইউজ করলাম, ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই। চোখের পলকে বাচ্চারা পৃথিবীর যে কোনো পার্ট থেকে এডুকেশনাল কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? আজকালকার দিনে বেশিরভাগ বাচ্চারা
পৃথিবীর যে কোনো পার্ট থেকে যে কোনো এডুকেশনাল কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে। মোস্ট অফ দিস কন্টেন্টস আর অ্যাভেলেবল। এই কন্টেন্ট গুলো কিসে পাওয়া যায়? ইন দ্য ফর্ম অফ ভিডিওস অ্যান্ড ফটোস। বেশিরভাগ এডুকেশনাল কন্টেন্ট আমরা এখন ভিডিও আকারে দেখতে পাই আর ছবি আকারে, ফটো আকারে দেখতে পাই। অ্যান্ড আর ফ্রি অফ কস্ট অন মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। আচ্ছা, অন মোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই এডুকেশনাল কন্টেন্ট গুলো কিন্তু ফ্রি। আপনারা দেখবেন যে আমি কিন্তু মাঝে মাঝে কিছু ক্লাস হচ্ছে গিয়ে ইয়াতে করাই, ফ্রি ক্লাস করাই দেই আমাদের ফেসবুক পেজে। তো আমি সেটাই বলতেছি যে মোস্ট অফ দিস কন্টেন্ট, বেশিরভাগ কন্টেন্ট গুলো আর অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ ভিডিওস অ্যান্ড ফটোস, ছবি এবং ভিডিও আকারে পাওয়া যায়। অ্যান্ড আর ফ্রি অফ কস্ট সেগুলা। বা আমি চাইলে একটা সেন্টেন্সটা মানে কম্পাউন্ড না রেখে এটাকে আরেকটা সেন্টেন্স লিখতেছি, দিজ আর ফ্রি অফ কস্ট। এগুলা আমার অ্যাক্সেস করতে কোনো খরচ লাগে না অন মোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, অ্যান্ড ওয়েবসাইটস। তো বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর ওয়েবসাইট এগুলো ফ্রিতেই পাওয়া যায়। আচ্ছা, দিস ইজ ম্যাসিভলি, ম্যাসিভলি মানে খুব বিশাল আকারে, হেল্পিং চিলড্রেন টু লার্ন বেসিক কনসেপ্টস অফ সায়েন্স, আর্টস, হিস্ট্রি, কালচার, ম্যাথমেটিক্স, ল্যাঙ্গুয়েজ। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে কি কি জিনিস শিখতে পারে, অ্যান্ড সো অন। সো দিস ইজ ম্যাসিভলি হেল্পিং চিলড্রেন, চিলড্রেনদেরকে অনেক হেল্প করতেছে টু লার্ন বেসিক কনসেপ্টস। একদম বেসিক জিনিসগুলো তারা শিখতে পারে কিসের ব্যাপারে? সায়েন্সে। দেখবেন ওই যে ইয়া শিখে, যে লাইট, তারপর হচ্ছে গিয়ে ওই প্লেন, ফুড। আচ্ছা, আমি এখানে ফুড অনেক অনেক কিছু লেখা যায়, আমি জাস্ট কয়েকটা লিখছি আর কি, লাগলাম ইয়া লিখি, ফুড। তারপর হচ্ছে গিয়ে ভেহিকেলস, হিস্ট্রি, কালচার। দেখবেন অনেক হিস্টোরিক্যাল, ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট হিস্টোরিক্যাল কিছু কন্টেন্ট আছে। কালচারের কন্টেন্ট শিখে, অঙ্ক শিখে, ল্যাঙ্গুয়েজ এবং সবকিছু শিখতে পারে বলতে গেলে। আচ্ছা, ফর ইনস্ট্যান্স, আমরা এর আগে দিয়েছিলাম ফর এক্সাম্পল। আপনাদের কিন্তু একটা দেখবেন গুগল ক্লাসরুমে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কিং ওয়ার্ডের শিট আছে, ওখানে এরকম সব ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু সাইট অ্যান এক্সাম্পল, টু সাইট এ রেফারেন্স, সবকিছু আপনারা পাবেন ওখান থেকে, পড়ে পড়ে শিখে ফেলবেন সবকিছু। আচ্ছা, ফর ইনস্ট্যান্স কি বলতেছিলাম, ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চারা কি ইংলিশ শিখতে পারতেছে। আমি বলছি আমার আমার থেকে, আই হ্যাভ নোটিসড মেনি অফ দ্য কিডস ইন মাই ফ্যামিলি আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস। আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলিতে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতেছে কিসের মাধ্যমে? বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস, অ্যান্ড দেয়ারফোর গেটিং প্রফিশিয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ উইদাউট ইভেন বিং অ্যাওয়্যার অফ ইট। তারা কিন্তু এই এই জিনিসটার ব্যাপারে সচেতনও না, তারা জানেও না যে তারা ইংলিশ শিখতেছে, বা তারা কিন্তু ইংলিশ শিখে ফেলতেছে। তাহলে আই হ্যাভ নোটিসড মেনি অফ দ্য কিডস ইন মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি অনেক বাচ্চা কাচ্চা আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস। ইউটিউব ভিডিও দেখে তারা
ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতেছে, অ্যান্ড দেয়ারফর গেটিং প্রফিশিয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ উইদাউট ইভেন বিং অ্যাওয়্যার অফ ইট। তারা সচেতন ভাবে, তারা সচেতনও না, সচেতন না হয়ে তারা এই জিনিসটা সুন্দর করে শিখে ফেলতেছে। তো দেখেন আমি করলাম কি, এইখানেও আমার যতগুলো পয়েন্ট আছে সবগুলো এখানে ডিসকাস করলাম, করা শেষে আমি এটা শেষ করে ফেললাম। এন্ড ফাইনালি আমার কনক্লুশন, আমি কত ওয়ার্ড লিখছি? অলরেডি 235 ওয়ার্ড শেষ। কনক্লুশন আমি যে শর্ট এটা লিখে ফেলবো। টু সাম আপ, আমি যদি সাম আপ করতে চাই, আমি যে এটাকে পজিটিভ মনে করছি, আমি যে দুটো রিজন দিছি, সবকিছুর একটা ছোট্ট সামারি আমি এখন দিব। কনক্লুশন হচ্ছে সবসময় আপনার পুরো এস এর একটা সামারি, সামারি অফ ইয়োর এস। এটা হচ্ছে আপনার কনক্লুশন। তাহলে আমরা বলতেছি টু সাম আপ, এটাকে সাম আপ করার জন্য চিলড্রেন অথবা চিলড্রেন ইউজিং স্মার্টফোনস, বাচ্চাদের স্মার্টফোন ব্যবহার করাটা ইজ a positive aspect of modern society। বাচ্চাদের স্মার্টফোন ব্যবহার করাটা আধুনিক সমাজের একটা পজিটিভ অ্যাসপেক্ট, which is benefiting অথবা which is teaching them valuable life skills, which is teaching them valuable life skill, তাদেরকে ভ্যালুয়েবল লাইফ স্কিল শিখাচ্ছে, জীবনের জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলো তাদেরকে শেখাচ্ছে, অ্যান্ড প্রিপেয়ারিং দেম ফর ফিউচার চ্যালেঞ্জেস, ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাদেরকে প্রিপেয়ার করতেছে। ব্যাস, এই হচ্ছে আমার অ্যান্সার। আমার কনক্লুশন শেষ এক লাইনে। টোটাল 261 ওয়ার্ডস। এই হচ্ছে আমার আইএলটিএস এর টাস্ক 2 এস। আমরা কি সবাই বুঝতে পারছি কিভাবে কি লিখছি? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক আলহামদুলিল্লাহ, আমি অ্যান্সারটা আপনাদেরকে দিয়ে দিব। এই স্যাম্পল অ্যান্সারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাট আমি বলবো সবসময় আপনারা, আমি লেখার সাথে সাথে আপনারাও নোট নেবেন। যদি নোট নিতে পারেন তাহলে এটা আপনাদের জন্য ভালো, বুঝছেন? নোট নিতে পারলে আপনাদের জন্য খুবই ভালো। আমি দিয়ে দিচ্ছি অ্যান্সারটা, বাট আপনারা সুন্দর করে নোট নেবেন সবসময়। এবং আমি যেভাবে লিখতেছি, যেভাবে চিন্তা করতেছি, আপনারা আমার চিন্তার ধারাটা ধরবেন, আমার থট প্রসেসটা আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমি কিভাবে চিন্তা করি, কিভাবে প্ল্যান করি। ঠিক আছে? হ্যাঁ ইমন ভাই, তাহলে আমাকে ইয়া করেন, আপনি ফোন দিয়েন, সমস্যা নেই। আচ্ছা, কোনো প্রশ্ন আছে বলেন তো? রাইটিং টাস্ক টু ফিলস মাচ ইজিয়ার টু বি অনেস্ট। আলহামদুলিল্লাহ ভাইয়া। এই তো, আমাদের কাজ হচ্ছে কঠিন জিনিসটাকে সহজ করে ফেলা। আমি কোনো থিসিস স্টেটমেন্ট, জেনারেল কোনো আমি টেকনিক্যাল কথাবার্তা বলবো না। আমি একদম সহজে, আমাকে পরীক্ষায় ভালো ব্যান্ড স্কোর পাইতে হবে, সেটা পাওয়ার জন্য আমাকে যা লিখতে হবে আমি সেটা লিখবো, কিভাবে লিখবো সেটা আমি জানবো, যে আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। ইন্ট্রোডাকশন মানে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতে হয়, তারপর কোয়েশ্চেনে যে একটা আমাকে একটা একটা কোয়েশ্চেন করছে সেটা আমাকে ক্লিয়ারলি অ্যান্সার করতে হয়, কেন আমি অ্যান্সারটা দিচ্ছি তার পক্ষে আমাকে দুইটা রিজন মেনশন করতে হয়। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি রিজন ওয়ান আমি এক্সপ্লেন করি, প্রথম রিজনটা, প্রথম আইডিয়াটা আমি এক্সপ্লেন করি, শেষে একটা এক্সাম্পল। বডি প্যারাগ্রাফ টুতে আমি সেকেন্ড আইডিয়াটা এক্সপ্লেন করি, সাথে একটা এক্সাম্পল। কনক্লুশন হচ্ছে আমার পুরো এস এর একটা সামারি শেষ। আর লেখা শুরু করার আগে আমি অবশ্যই আমার অ্যান্সারটা প্ল্যান করে নিব, আমি অবশ্যই আমার অ্যান্সারটাকে প্ল্যান করে নিব। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টাস্ক টু এসে, দেখেন অনেক সহজ জিনিস, সিম্পল জিনিস। আমরা শিক্ষা কি করব? ও শাহরিয়ার ইমন ভাই, আনমিউট করতে হবে আপনাকে? আচ্ছা ঠিক আছে, আনমিউট করতেছি। মানে কোনো ইম্পর্টেন্ট কিছু? আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন তো কি হয়েছে? ভাইয়া, আমি আসলে এটা শেয়ার না করে পারলাম না আপনার সাথে, যে 24 তারিখ যে পরীক্ষা গেল না, হ্যাঁ হ্যাঁ। 24শে মে যে পরীক্ষা গেল, পরীক্ষা হয় নাই তো? হ্যাঁ।
এই যে পরীক্ষাটা হয়েছে ওইটা হচ্ছে আপনার যে আপনার যেগুলো যে সিলেবাস দিচ্ছিলেন না, যেগুলো যে শিখেছিলেন রিডিং, একটু আবার বলবেন ভাইয়া, মানে আমি কি করছি? 24 তারিখে কি হয়েছে? একটু জোরে বলবেন। 24 24 লাগাই দিচ্ছি। 24 তারিখে যে আইএলটিএস এক্সাম গেল রিডিং এর, হ্যাঁ, মানে হ্যাঁ। আপনার যে আইটেম গুলো শিখিয়েছেন ওইগুলো একটু বিশ্বাস করেন, আমার ফ্রেন্ড পরীক্ষা দিয়ে এসে বলছে এইগুলোই পরীক্ষাতে আসছে, মানে এই আইটেম গুলোই আসছে। আমি আফসোস করলাম আমি কেন পরীক্ষা দিলাম না 24 তারিখ, মানে ওই আচ্ছা, আইটেম গুলি ছিল ভাই। আমি বিশ্বাস করেন এটা এটা হচ্ছে কি, আচ্ছা। এটা হতে পারে অন্যরকম, বাট আমার ফ্রেন্ড পরীক্ষা ভাইয়া দিতে আপনি কি ও তাহলে, অলরেডি আলহামদুলিল্লাহ, যাক চারবার আলহামদুলিল্লাহ। চারবার পরীক্ষা দিতে ও কি ও, ভালো পরীক্ষা ও দিছে? পারে না। ও বলতেছে যে আমার সিক্স, ও তো চারবার পরীক্ষা দিয়েও পারে নাই, বলে বলে এটা পঞ্চম পরীক্ষা। সে বলছে ও কি আমি কি আমার স্টুডেন্ট? হয় ইমন, না না উনি না, বাট আপনার আইটেম গুলো কমন পড়ছে, ও যে সিলেটি স্টুডেন্ট ও আমার ওনার আইডিয়া আপনার কোথায় পেপার দেখছে? করছে। ইউটিউবে দেখছে? হ্যাঁ বাট আচ্ছা। ওকে বলছিলাম তুমি দেখো না। তারপরে হচ্ছে ও পরীক্ষা দিতে, এ দিয়ে চারবার পরীক্ষা দিল, বাট আপনার ওই আইটেম গুলো কমন। বিশ্বাস করেন আমি আচ্ছা, বলছি কেন আলহামদুলিল্লাহ। পরীক্ষা আমি মানে খুব আফসোস আলহামদুলিল্লাহ। লাগতেছে আমার কাছে না যে ভাইয়া, আমি পরীক্ষা এখন দিই। তাহলে একটা ভালো কথা বলি আপনাকে, পজিটিভ কথা বলি। আপনি যতগুলো আইএলটিএস পরীক্ষা হবে আপনি সবগুলোতে ওইগুলাই পাবেন, এর বাইরে কিচ্ছু হবে না। আমি যা কিছু মানে আপনার থেকে পড়াই দিচ্ছি প্রত্যেকটা মডিউলে আপনারা মানে এইগুলাই পাবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা একটা জিনিসও আপনার কাছে আননোন মনে হবে না, ইনশাল্লাহ। এই জন্য অনেকক্ষণ ধরে বলতে হয় একটা সুযোগ দেন, আমি বলবো মানে প্রশ্ন আচ্ছা, দেখার পর আমার আলহামদুলিল্লাহ। নিজেরই খারাপ লাগে যে আচ্ছা, আমি পরীক্ষা অসুবিধা দেখে নেই ভাই, একদম। আলহামদুলিল্লাহ। আপনি ইনশাল্লাহ আপনারাও প্রত্যেকে কমন পাবেন। মানে এই জিনিসগুলোই তো পাবেন ভাইয়া। এই জিনিসগুলো আপনারা পাবেন। আমি আপনাদেরকে লেখা শিখাবো অ্যাকচুয়ালি। আমি কোনো টেমপ্লেট দিয়ে আপনাদের 12টা বাজাবো না। টেমপ্লেট দিয়ে, বার্গার ফরম্যাট দিয়ে, এগুলো আমি করবো না। আমি অ্যাকচুয়ালি জিরো থেকে লেখা শিখাবো যে ভাই কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে, সেটাকে কিভাবে আপনি অ্যান্সারে কনভার্ট করবেন, এক একটা প্যারাগ্রাফ আমি কিভাবে চিন্তা করে লিখি, সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো, সবকিছু ইনশাল্লাহ। আর একটা হচ্ছে কি আপনার ওই যে আপনার লিসেনিং যে প্যাটার্ন ছিল না, হ্যাঁ। ওই লিসেনিং এর প্যাটার্ন গুলো আসছিল বইতে যেগুলো শিখিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইগুলোই যাক। আসতেছে। আপনি আমাকে আলহামদুলিল্লাহ। শেয়ার করলো অনেক, আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে আসলে এই অবস্থা। আপনি বললেন যে আমার ভাই। অবশ্যই। আর ব্রিটিশ পড়ছিল তার আচ্ছা, যাক স্পিকিং। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে আচ্ছা। তাহলে, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ এইভাবে আজকে আমরা একটা একটা কোয়েশ্চেন করলাম, যেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ডেভেলপমেন্ট এসে। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে আরেকটা আমরা টপিক নিয়ে যাবো। আমরা প্রতিদিন একটা করে টপিক নিব, এবং ইনশাল্লাহ যখন এই টপিকটা নিব আমরা সেই টপিকের পুরো জিনিসটা ভালো করে অ্যানালাইজ করব, সুন্দর করে আমরা বুঝে ফেলবো। যা যা আমাদের কোয়েশ্চেন আছে আমরা সব ক্লিয়ার করে ফেলবো প্রত্যেকটা টপিক ধরে। ঠিক আছে? আচ্ছা, গ্রামার আর ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য তো আমার একটা বই আছে ভাইয়া, এটা তো আমাদের ইয়েতে ওই যে অফিসে আছে, ওটা এখনো প্রিন্টে যায় নাই, কারণ ঈদের কারণে প্রিন্টে দিতে পারিনি। এটা প্রিন্টে যাবে ইনশাল্লাহ। গ্রামার আর ফ্রি হ্যান্ড রাইটিং মানে আমি বইটা এমন ভাবে লিখছি যাতে আইএলস এবং পিটি, এই দুইটা পরীক্ষার যত গ্রামাটিক্যাল আইটেম আছে, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর হচ্ছে গিয়ে ভোকাবুলারি, স্পোকেন, সবকিছুতে ক্লিয়ার হয়ে যায়। এইটা আর কি। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আমি যদি বইটা প্রিন্ট হয় আমি জানাবো, আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিব। বইয়ের নামটা আমি দিছি হচ্ছে আইএলস 1000। আইএলস 1000 বইয়ের নাম। দুইটা বই আছে, একটা হচ্ছে ইংলিশ এক্সেলেন্স, আর একটা হচ্ছে আইএলস 1000। 1000 পৃষ্ঠার বই। ইনশাল্লাহ ওখানে অনেক কিছু থাকবে, আপনাদের অ্যান্সার কম্পাইলেশন থাকবে, স্পিকিং এর মোটামুটি যতগুলো কমন অ্যান্সার আছে লাস্ট 2-3 বছরে যত অ্যান্সার, ওগুলো কালেকশন থাকবে, কম্পাইলেশন থাকবে, রাইটিং এর অ্যান্সারের কম্পাইলেশন থাকবে, সবকিছু মিলে ইনশাল্লাহ। তো এই আর কি, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। মোটামুটি ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আপনারা প্রত্যেকটা রাইটিং টাস্ক 2 ক্লাসে থাকবেন, কারণ এক এক দিন আমি এক একটা আইটেম নিব। চেষ্টা করবেন এটা সুন্দর মতন প্রেজেন্ট থেকে সুন্দর মতন কমপ্লিট করতে, ঠিক আছে? তো তাহলে ভালো থাকবেন সবাই। এই কোয়েশ্চেনটা বাসার কাজ হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ডেভেলপমেন্ট এসেটা আপনারা 3 থেকে 4টা এসে সলভ করবেন। আপনারা কেমব্রিজের বই থেকে অথবা রিসেন্ট যেসব আইএলটিএস কোয়েশ্চেন আসছে আপনারা গুগল করলেই পাবেন। এরকম 3-4টা এসে আপনারা হচ্ছে গিয়ে আহ বাসায় সলভ করবেন।
শুধু পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট আছে, এর বাইরে লাগবে না, যেহেতু আমরা এই কোয়েশ্চেনটা সলভ করছি, এটাই আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার আসবেন ইনশাল্লাহ। আমরা হয়তো বেশি ক্লাস পাবো না। ঈদ পর্যন্ত আমরা কয়দিন ক্লাস পাবো? আমরা 3 তারিখ পর্যন্ত ক্লাস পাবো ইনশাল্লাহ। তার মানে হচ্ছে সানডে আর টিউসডে আর 2 দিন ক্লাস পাচ্ছি। 2 দিনে আমরা আরো 2টা টপিক শেষ করে ফেলবো, বাকিগুলো ঈদের পরে। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।